দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়ের লেখা সেই প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আমরা আজকে নতুন একটি গল্প আলোচনা শুরু করব। গল্পটির নাম হলো স্বর্ণপর্ণী। তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তাদের এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে। আমরা এই গল্পটি অনেক বড়, আমরা মোটামুটি 4-5টি পর্যায়ে মানে পাঠ করে আমরা বিভক্ত করে আলোচনা করব এবং এর সাথে কিছু প্রশ্নোত্তরও আলোচনা করব। পেছনে হয়তো সব পার্টগুলোতে দেওয়া সম্ভব হবে না, তবে কিছু কিছু পার্টে অবশ্যই আমরা প্রশ্ন আলোচনা করব। তো চলো তাহলে, এই যে দেখো বইটি আমার কাছে রয়েছে, এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরির যে বইটি, এই বইটি থেকে এখন আমরা স্বর্ণপর্ণী নামক যে গল্পটি, সে গল্পটি শুরু করছি। চলো তাহলে রিডিং করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্বর্ণপর্ণী। দেখো, শুরু হয়েছে এই গল্পটি 16ই জুন। আজ আমার জন্মদিন, অর্থাৎ প্রফেসর শঙ্কুর জন্মদিন। হাতে বিশেষ কাজ নেই, আসলে জন্মদিনের দিন সবাই মোটামুটি ফ্রি থাকে। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি বৈঠকখানায় আমার প্রিয় আরাম কেদারাটায় বসে কড়িকাঠের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবছি। অর্থাৎ বিকেলবেলা সেই আরাম কেদারাটায় বসে সেই যে তার বাইরে কড়িকাঠ, সেই দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবছে। বৃদ্ধ নিউটন আমার পায়ের পাশে কুণ্ডলি পাকিয়ে বসে ঘুমাচ্ছে। নিউটন ওইদিকে বৃদ্ধ হয়ে গিয়েছে, সে এখন কুণ্ডলি পাকিয়ে, মানে বেড়াল যেমন গোল হয়ে বসে থাকে সেভাবে গোল হয়ে বসে থেকে ঘুমাচ্ছে। ওর বয়স হলো 24। বিড়াল সাধারণত 14-15 বছর বাঁচে, মানে এর বেশি বাঁচে না, যদিও কোনো কোনো ক্ষেত্রে 20 বছর বেঁচেছে এমন শোনাও যায়। নিউটন যে এত বছর বেঁচে আছে, মানে 24, ও তো অনেক দিন বেঁচে আছে, তার কারণ হলো আমার তৈরি ওষুধ মার্জারিন। নিউটনকে ছাড়া আমি যে কত একা হয়ে পড়বো এটা ভেবেই অনেক গবেষণার পর আজ থেকে 10 বছর আগে এই ওষুধটি আমি তৈরি করেছিলাম। যেহেতু বিজ্ঞানী, তাই নিউটনের দীর্ঘায়ু কামনা করেই তার জন্য একটি নতুন ওষুধ তৈরি করেছিল, নাম দিয়েছিল মার্জারিন। আমি বললাম আকাশ পাতাল ভাবছি, কিন্তু আসলে ভাবছি পুরনো দিনের কথা। এই বয়সে সেটা স্বাভাবিক, মানে পুরনো দিনে কি কি ঘটে গিয়েছে সেসব কথা। 50-52 বছর আগে আমাকে লেখা বাবার চিঠিগুলো, তার মানে তার বাবার সাথে যে তার চিঠি আদান প্রদান হতো, আমি কালই পড়ছিলাম, অর্থাৎ সেগুলি কালকে বের করে তিনি পড়ছিলেন। সেগুলির কথা ভেবে মনটা অতীতের দিকে চলে যাচ্ছে। নানা কারণে বেশ প্রসন্ন বোধ করছি, মানে মাঝে মাঝে মনটা খুশিও হচ্ছে। সাফল্যের স্বাদ আমি পেয়েছি আমার জীবনে, তাতে সন্দেহ নেই। অর্থাৎ আমি আমার জীবনে প্রচুর সাকসেস হয়েছি, এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। কোনো ভারতীয় বিজ্ঞানী দেশে বিদেশে এত সম্মান পেয়েছে বলে তো আমার মনে হয় না, মানে আমি যতটা সম্মান পেয়েছি দেশে বিদেশে, অন্য কোনো ভারতীয় বিজ্ঞানী এতটা সম্মান পেয়েছে বলে আমার মনে হয় না। আমার খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসাবে। আমি আবিষ্কার করেছি বিভিন্ন জিনিস, সেজন্যই লোকে আমাকে এত খ্যাতি দিয়েছে। এ ব্যাপারে টমাস আলভা এডিসনের পরে, অর্থাৎ বিদেশি একজন বিজ্ঞানী ছিল আলভা এডিসন, তারপরেই আমার স্থান। সেই মানে সেটা 5টি মহাদেশে স্বীকৃত হয়েছে, মানে 5টি যে মহাদেশ আছে আমাদের, ইউরোপ, আফ্রিকা, হাবিজাবি, এই সমস্ত 5টি মহাদেশের মধ্যে এটা সবাই মেনে নিয়েছে। আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করেছিলাম, মানে আমি কি কি আবিষ্কার করেছি সেটা আমি মনে মনে একটা লিস্ট তৈরি করেছি। প্রথম হলো মিরাকিউরল বা সর্বরোগ নাশক বড়ি, এটি তিনি আবিষ্কার করেছিলেন। এটা আবিষ্কারের কৃতিত্ব, মানে এটার যে ক্রেডিট, কেন আমি একা দাবি করতে পারি না সেটা যথাস্থানে বলবো। মানে এটার ওষুধের যে আবিষ্কারের ক্রেডিট আমার একার নয়, আরো এর পিছনে আরো অনেক লোক রয়েছে। মিরাকিউরলের পরে এলো অ্যানাহিলিন পিস্তল, অর্থাৎ একটি বন্দুকও তিনি আবিষ্কার করেছিলেন। আমার অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনে, অর্থাৎ তাকে তো বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই জীবনে আমাকে অনেকবারই চরম সংকটে পড়তে হয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের সংকটের মধ্যে আমি পড়েছি। আত্মরক্ষার জন্য একটা অস্ত্রের প্রয়োজন, একটা বন্দুকের দরকার ছিল, অথচ আমি রক্তপাত সহ্য করতে পারি না, মানে আমি রক্ত দেখতে পারি না, তাই এই পিস্তল, যা শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে। অর্থাৎ আমি যে বন্দুকটা আবিষ্কার করেছি সেটা থেকে গুলি বাড়াবে, শত্রুর দেহে গিয়ে লাগবে, শত্রু সেই দেহ থেকে রক্ত বেরোবে না, সে সেখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে অন্যত্র কোথাও গিয়ে সে পড়বে, অর্থাৎ তার সামনে থাকবে না। এরপরে এলো এয়ার কন্ডিশনিং পিল, অর্থাৎ এসি ট্যাবলেট, যা জিভের তলায় রাখলে শরীর শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা রাখে, অর্থাৎ এসি ট্যাবলেট। তারপর লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেমব্রেন, অর্থাৎ পুরাতন স্মৃতি, অর্থাৎ ভুলে যাওয়া ঘটনা, সেটি মনে করানোর জন্য রিমেমব্রেন। ঘুমের অব্যর্থ বড়ি সমলোনিন, অর্থাৎ যার ঘুম হয় না, এটি খেলে খুব ভালো ঘুম হবে। অতি সস্তায় উজ্জ্বল আলো দেবার জন্য লুমিনিম্যাক্স, এটি একটি লাইট। অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার জন্য লিঙ্গুয়েগ্রাফ, অর্থাৎ আমরা এখন গুগল ট্রান্সলেটে যেগুলো করে থাকি। পাখিকে শিক্ষা দেবার জন্য অর্নিথন
আর কত কি বলবো, মানে আমি প্রচুর কিছু আবিষ্কার করেছি। মিরাকিউরাল আবিষ্কার হয় আমার যৌবনে, অর্থাৎ আমার যখন যৌবন ছিল তখন আমি মিরাকিউরাল যে ওষুধ সেটি আবিষ্কার করি। এই ওষুধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনাও ঘটেছিল, যার কোনো সম্পূর্ণ লিখিত বিবরণ নেই। অর্থাৎ তখন আমি ডায়েরিতে সেগুলো লিখিনি, কারণ তখন ডায়েরি লিখতে শুরু করিনি। আমার স্ফটিক স্বচ্ছ স্মৃতির উপর নির্ভর করে, মানে আমার যেটুকু মনে আছে তার উপর নির্ভর করে আজ সেই সব ঘটনার বিষয়ে লিখব। তবে সেটা করার আগে আমার বাবার সম্বন্ধে কিছু বলে নেওয়া দরকার। বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু। মনে রাখবে, বাবার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু আর তার নাম ত্রিলোকেশ্বর শঙ্কু। গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক তিনি ছিলেন, অর্থাৎ গিরিডিতে তাদের বাসা ছিল, সেখানকার একজন ভালো ডাক্তার ছিলেন তিনি। আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন, অর্থাৎ আয়ুর্বেদিক ডাক্তার ছিলেন। লোকে বলতো ধন্বন্তরী। বাবা স্বভাবতই রোজগার করছিলেন অনেক, মানে প্রচুর টাকা বাবা রোজগার করেছিলেন, কিন্তু যতটা করতে পারতেন ততটা নয়, মানে আরো অনেক কামাই করতে পারতেন, উপার্জন করতে পারতেন। কারণ পেশাদারি প্র্যাকটিস ছাড়াও, মানে পয়সা দিয়ে রোগী দেখা ছাড়াও, উনি সারা জীবন বিনা পয়সায় বহু দরিদ্র রোগীর চিকিৎসা করেছেন। আমাকে বলতেন ক্ষমতা আছে বলেই যে অঢেল উপার্জন করতে হবে তা নয়, তার কোনো মানে নেই। মানে আমার পাওয়ার আছে, প্রচুর টাকা পয়সা আমি কামাই করব, এটার কোনো অর্থ নেই। সচ্ছল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন হয় ঠিকই, মানে তুমি ভালোভাবে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয় ঠিকই, আর তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায়, মানে তোমার বিভিন্ন ধরনের টেনশন দূর হয়, সবকিছুই ঠিক আছে। কিন্তু যাদের সে সংস্থান নেই, মানে যারা বেশি টাকা পয়সা উপার্জন করতে পারে না, সুখে থাকা কাকে বলে জানে না, সারা জীবন যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, বা যারা দৈব দুর্বিপাকে উপার্জনে অক্ষম, মানে হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের দুঃখ যদি কিছুটা লাঘব করতে পারিস, মানে তাদের পাশে গিয়ে যদি দাঁড়াতে পারিস, তার চেয়ে বড় সার্থকতা, তার চেয়ে বড় আনন্দ কোনো কিছুতেই নেই। মানে তখন তোর মানব জীবন ধন্য হবে। বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, মানে তার বাবা যে বলেছিল সেগুলি তার মনে বেশ দাগ কেটে গিয়েছিল। আমি গিরিডির স্কুল থেকে মেট্রিক পাশ করে কলকাতায় যাই কলেজে পড়তে। আমি নিজেই বলছি, ছাত্র হিসেবে আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়েন্ট, অর্থাৎ তিনি নিজেই নিজের প্রশংসা করছেন। শুধু যে জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি তা নয়, মানে আমি আমার জীবনে কোনোদিনও সেকেন্ড হয়নি। এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা অগ্রসর হবার উদাহরণও বিরল। মানে এত অল্প বয়সে আমি এত বিদ্যা শিখে গিয়েছিলাম যে সাধারণত এত বিদ্যা কেউ চট করে শেখে না। 12 বছর বয়সে মেট্রিক পাশ করি আইএসসি, আর 16তে ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি। দেখো 16 বছর বয়সে তিনি কলেজ পাশ করে গিয়েছিলেন। পরীক্ষার পাঠ শেষ করে, মানে সবকিছু শেষ করে পড়াশোনা গিরিডিতে ফিরে এলে বাবা বলেন, এত কচি বয়সে তুই আর চাকরির কথা ভাবিস না, মানে এত তাড়াতাড়ি 16 বছর বয়স, তুই এখনই চাকরি করিস না। একদিন তো বিজ্ঞান পড়লি, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি তো পড়লি, এবার বছর চারেক অন্য বিষয় নিয়ে পড়, অন্য সাবজেক্ট নিয়ে একটু পড়াশোনা কর। শিল্প, সাহিত্য, দর্শন, ইতিহাস, এগুলি তো অনেক সাবজেক্ট আছে, মানে আর্টসের যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেগুলো একটু পড়, বিষয়ের কি অভাব আছে। এই মানে বই এখানে না পাওয়া গেলে, মানে বই হয়তো গিরিডিতে না পাওয়াও যেতে পারে, কি চাই বললেই আমি কলকাতা থেকে আনিয়ে দেব বই। তারপর একটু ভেবে বললেন, তুই যদি চাকরি বাকরি না করে বাকি জীবনটা শুধু রিসার্চ করেই কাটিয়ে দিতে যাস তাহলেও আমার আপত্তি নেই, মানে তুই চাকরি না করলেও আমার কোনো আপত্তি নেই। তুই আমার একমাত্র সন্তান, আমি চলে গেলে আমি যা সঞ্চয় করেছি তার একটা অংশ ব্যয় হবে লোকহিতকর কাজের জন্য, অর্থাৎ সমাজ সেবার জন্য কিছু একটা পার্সেন্টেজ আমি ব্যবহার করতে বলে যাব, বাকি সবটুকুই তো তুই পাবি। কাজেই চাকরি বাকরি না করলেও তোর কোনো অসুবিধা হবে না। আমি বাধা দিয়ে বললাম, না বাবা, তোমার কথা মতো আমি 4 বছর নানা বিষয় নিয়ে পড়াশোনা করার ঠিকই, মানে করবো ঠিকই, ঠিক আছে তুমি বলছো আমি পড়াশোনা করব, কিন্তু তারপরে আমাকে রোজগারের পথ দেখতেই হবে। নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পাবো না। বাবা বললেন, বেশ ভালো কথা, কিন্তু রোজগার যেভাবেই করিস না কেন, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না, তাদের কথা ভুলিস না, অর্থাৎ লোক সমাজে যারা একটু পিছিয়ে পড়ে রয়েছে তাদেরকে একটু হেল্প করিস। 20 বছর বয়সে, অর্থাৎ তার 4 বছর পরে 20 বছর বয়সে 4 বছর সে অন্যান্য সাবজেক্ট পড়লো। 20 বছর বয়সে কলকাতার স্কটিশ চার্চ কলেজে, একটি নামি দামি বিখ্যাত কলেজ, আমি পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পাই, অর্থাৎ কলেজের প্রফেসর তিনি হয়েছিলেন। কিসে? পদার্থবিজ্ঞানে। যাদের পড়াতাম, ওখানে যারা পড়তে আসতো তাদের বেশ কয়েকজন আমার বয়সী।
এমনকি দুই একজনের বয়স আমার চেয়েও বেশি। কিন্তু সেজন্য আমাকে কোনোদিন ছাত্রদের টিটকারি ভোগ করতে হয়নি। তার কারণ এত কম বয়সে আমার মধ্যে একটা স্বাভাবিক গাম্ভীর্য এসে গিয়েছিল, অর্থাৎ একটু গাম্ভীর্য ভাব, একটু গম্ভীর ভাব আমার মধ্যে এসে গিয়েছিল। গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে আমি বাড়ি আসতাম, অর্থাৎ টিচারদের দুবার ছুটি হয়, গ্রীষ্মকালে এবং পুজোর সময়। সে ওই সময়টা বাড়ি আসতো। চাকরি নেবার ঠিক 2.5 বছর পর একদিন গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসে চাকরের হাতে মাল তুলে দিয়ে বাবার ঘরে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাবা তার কাজের টেবিলের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে আছেন, অর্থাৎ তিনি কাজ করতে করতে মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছেন। আমি এক লাফে এগিয়ে ঝুঁকে পড়ে বাবার নাড়ি টিপে বুঝলাম তিনি সংজ্ঞা হারিয়েছেন, অর্থাৎ সেন্সলেস হয়ে গিয়েছেন। তার বেশি কিছু নয়, আমি তৎক্ষণাৎ চাকরকে, ডক্টর সর্বাধিকারীকে ডাকার জন্য পাঠিয়ে দিলাম। আসলে তিনি তো ডাক্তার ছিলেন না, তিনি ডাক্তার বাবুকে ডাকার জন্য লোক পাঠিয়ে দিলেন। ডাক্তার আসার আগেই বাবার জ্ঞান ফিরে এসেছিল। আমি বাবাকে ধরে নিয়ে তক্তপোষে শুইয়ে দিলাম, অর্থাৎ যেখানে শোবার জায়গা সেখানে শুইয়ে দিল। অদ্ভুত লাগছিল, কারণ বাবাকে এর আগে আমি কোনোদিন অসুস্থ দেখিনি। বাবা আমার দিকে চেয়ে ম্লান হাসি হেসে বললেন, এই প্রথম না রে তিলু। তিলু এই কারণেই বললো কারণ তার নাম ছিল তিলকেশ্বর। এর আগেও 2-1 বার এই জিনিস হয়েছে, তোকে আমি বলিনি। এটা কেন হয় বাবা? অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ হার্ট অ্যাটাক টাইপের, মাইনর হার্ট অ্যাটাক। এর কোনো চিকিৎসা নেই, অর্থাৎ এই হার্ট অ্যাটাকের কোনো চিকিৎসা নেই। এই রোগেই একদিন ফস করে চলে যাব। পরে জেনেছিলাম বাবার এই রোগকে বলে হার্ট ব্লক। হার্ট ব্লকে যাতে মানুষ না মরে তার ব্যবস্থা আজকাল হয়েছে, অর্থাৎ এই হার্ট ব্লকের চিকিৎসা এখন শুরু হয়েছে। পেসমেকার বলে ব্যাটারি চালিত একটি ছোট্ট চতুষ্কোণ যন্ত্র রোগীর বুকে অস্ত্রোপচার করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পেসমেকার বসানো হচ্ছে হার্টে, যার ফলে হার্ট ব্লক এখন কিছুটা কমে গিয়েছে। হার্টের স্পন্দন যাতে স্বাভাবিকভাবে চলতে থাকে সে কাজটা এই যন্ত্রই করে থাকে। 1.5 বছর পরে আমি পুজোর ছুটিতে বাড়ি আসার 3 দিন পরেই হার্ট ব্লকেই 50 বছর বয়সে বাবা মারা যান, অর্থাৎ তার 1.5 বছর পরে তার বাবা ওই হার্ট ব্লকেই মারা গিয়েছিল। আমি যেদিন এলাম সেদিন রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বললেন। রাত্রে খাবার পরে দুজনে একসঙ্গে বৈঠকখানায় বসে আছি, এমন সময় বাবা বললেন, টিকরি বাবার নাম শুনেছিস? যিনি উশ্রির ওপারে একটি গ্রামে গাছতলায় বসে ধ্যান করেন। এটি প্রফেসর শঙ্কু বলল। যে নাম তো শুনেছি, ওই যে ধ্যান করে যে বাবাটা, উনি? হ্যাঁ, বেশ নাম ডাক আছে এই অঞ্চলে। বহু লোক দর্শনের জন্য যায়, অর্থাৎ তাকে দেখার জন্য যায়। সেই টিকরি বাবাকে তার কয়েকজন শিষ্য গত পরশু আমার কাছে এনে হাজির করে। যা বোঝা গেল বাবা শ্বাসকষ্টে ভুগছেন, অর্থাৎ তারও শ্বাসকষ্ট হয়েছে। তার জন্য আমি যদি কোনো ওষুধ দিতে পারি তাহলে বাবা অত্যন্ত তুষ্ট হবেন। আমি শিষ্যদের ওষুধ বাতলে দিচ্ছি, মানে বলে দিচ্ছি। এমন সময় বাবা হঠাৎ বাংলা হিন্দি মিশিয়ে বললেন, কি বাবা? প্রফেসর শঙ্কু বাবাকে বলেছিলেন, তুই আমার চিকিৎসা করছিস, লেকিন তোর পীড়ার কি হবে? মানে তোরও তো শরীর খারাপ, তুই নিজের চিকিৎসা নিজে কিভাবে করবি? বাবা কি করে টের পেলেন জানি না। যাই হোক, আমি বাবাকে বুঝিয়ে বললাম যে আমার পীড়ার কোনো চিকিৎসা হয় না। জরুর হতা, মানে অবশ্যই হবে। হাপের মধ্যে চেঁচিয়ে বললেন, বাবাজি, শোনেপত্তির নাম শুনেছিস? সোনা দিয়ে তৈরি, মানে সোনার মতো দেখতে একটা পাতা, সেটার নাম শুনেছিস? আমি বুঝলাম বাবা স্বর্ণপর্ণীর কথা বলছে, অর্থাৎ সোনার পাতা, স্বর্ণপর্ণী তার কথা বলছেন। গাছ নয়, গাছরা, মানে বেশি বড় গাছ নয়, ছোট গুল্ম জাতীয় গাছ। চরক সংহিতায় নাম পেয়েছি, কিন্তু আধুনিক যুগে এই গাছটার হদিশ কেউ পায়নি। মানে বর্তমানে এই গাছটি কোথায় পাওয়া যায় কেউ জানে না। সে কথা বাবাজিকে বলতে তিনি বললেন, আমি জানি সেই গাছ কোথায় আছে। যুবা বয়সে আমি যখন কাশিতে থাকতাম, অর্থাৎ যুবক বয়সে তিনি যখন কাশিতে থাকতেন, তখন আমার একটা খুব কঠিন পাণ্ডু রোগ হয়, মানে একটা খুব ভীষণ মারাত্মক রোগ হয়েছিল। আমার গুরুর কাছে সোনেপত্তির পাতা ছিল। 2টো শুকনো পাতা গুঁড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে আমাকে খাইয়ে দেন। রাত মে সোনে কা পেহলে গটগট পি লিয়া और सुबह রোগ গায়েব, উপশম। অর্থাৎ এই সোনেপত্তির পাতা খেলে রাত্রে খেতে হয়, আর সকালে যা তোমার শরীরে রোগ আছে সব রোগ এক রাত্রের মধ্যেই গায়েব হয়ে যাবে। যদি এই গাছ পেতে চাস তাহলে চলে যা কসৌলি। কসৌলি নামে একটি জায়গা আছে, সেখানে চলে যা। সেখান থেকে 3 কোষ উত্তরে আছে একটা চামুন্ডার মন্দিরের ভগ্নাবশেষ, অর্থাৎ চামুন্ডা কালীর মন্দির, তার ভেঙে যাওয়া কিছুটা অংশ। সেই মন্দিরের পিছনে রয়েছে জঙ্গল, সেই জঙ্গলের একটা ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার পাশে গজায় সোনেপত্তির গাছ। তোর পীড়ায় ওই একটা দাওয়াই কাজ দেবে, আর কোনো দাওয়াই দিবে না। অর্থাৎ এই সোনেপত্তির পাতা খেলেই তুই ঠিক হবি, আর অন্য কোনো ওষুধে কাজ হবে না।
এককালে কত জায়গায় না গেছি গাছগাছরা অনুসন্ধানে, কিন্তু নাও ইজ টু লেট, মানে এখন আর যাওয়ার মতো সময় নেই। আমি টিকরি বাবার এই আশ্চর্য কাহিনী শুনেই মনস্থির করে ফেলেছিলাম। বললাম, তুমি যাবে না বলে কি আমিও যেতে পারবো না? আমি কালই কসলির উদ্দেশ্যে চলে যাচ্ছি। কি বলা যায়, বাবাজির কথা তো সত্যি হতেও পারে। আর তুমি যখন বলছো চরক সংহিতায় স্বর্ণপর্ণের উল্লেখ রয়েছে, তখন এটা দিয়ে তোমার রোগ সেরেই যাবে। বাবা একটু শুকনো হাসি হেসে মাথা নেড়ে বললেন, না রে তিলু, এখন যাস না। কালকা থেকে যেতে হয় কসৌলি, সে কি কম দূর? যেতে আসতে 5-7 দিন লেগে যাবে। ফিরে এসে দেখবি আমি আর নেই। এখন যাস না। 2 দিন পরে, মানে 5-7 দিন লেগে যাবে, ঠিক তার 2 দিনের মাথায় হার্ট ব্লকে বাবার মৃত্যু প্রমাণ করে দিল যে তার আশঙ্কা অমূলক ছিল না, অর্থাৎ তিনি যে মারা যাবেন তিনি বুঝতে পেরেছিলেন। বাবার অসুখে প্রয়োগ না করতে পারলেও, অর্থাৎ বাবাকে আমি সেই ওষুধটা না দিতে পারলেও, আমি স্থির করেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি, যে স্বর্ণপর্ণির খোঁজে আমাকে কসৌলি যেতেই হবে। বাবার শ্রাদ্ধের পর আমার কলেজ খুলতে আরো 2 সপ্তাহ বাকি ছিল, মানে 14-15 দিন তখন হাতে ছিল। আমি আর সময় নষ্ট না করে কসৌলির উদ্দেশ্যে রওনা হলাম। কালকা থেকে 46 কিলোমিটার দূরে 6500 ফুট উঁচুতে ছোট্ট শহর ছিল কসৌলি। কালকা থেকে ট্যাক্সি করে যেতে হয়, শুনেছি খুব স্বাস্থ্যকর স্থান, মানে খুব ভালো জায়গা আর কি, পাহাড়ের উপরে। 2.5 দিন লাগলো গিরিডি থেকে কালকা পৌঁছতে। বাবার অকাল মৃত্যুতে মনটা ভারী হয়েছিল, মানে বাবার মারা যাওয়াতে আমার মনটা ভারীই ছিল। পাহাড়ের গায়ে নিরিবিলি সুদৃশ্য শহরটায় পৌঁছে খানিকটা হালকা বোধ করলাম, অর্থাৎ এই পাহাড়ের এই শহরটাতে গিয়ে বেশ ভালো মনে হলো। একটা সস্তা হোটেলে উঠে আর সময় নষ্ট না করে সোজা ম্যানেজার নন্দকিশোর রাওয়ালকে জিজ্ঞেস করলাম চামুন্ডার মন্দিরের কথা জানেন কিনা। মানে জানি বই কি, বললেন ভদ্রলোক। মানে হ্যাঁ জানি তো, তবে সেখানে যেতে হলে ঘোড়ায় চড়ে যেতে হবে, কারণ ঘোড়ায় চড়া পথের ধারেই পড়ে মন্দিরটা। আমি জিজ্ঞেস করলাম, মন্দিরের পেছনে কি কোনো জঙ্গল আছে? বললো আছে। বললেন ভদ্রলোক, বেশ গভীর জঙ্গল, মানে ওখানে লোকজন যায় না, খুব গভীর জঙ্গল। ঘোড়ার ব্যবস্থা নন্দকিশোর অর্থাৎ ম্যানেজারই করে দিলেন। এই প্রথম অশ্বারোহণের অভিজ্ঞতা, অর্থাৎ এই ফার্স্ট টাইম আমি ঘোড়ায় চড়ছি। তবে দেখলাম আমার কোনো অসুবিধা হচ্ছে না, বরং বেশ মজাই লাগছে। আমার সাথে ঘোড়ার মালিক ছোটেলালও চলছিল আর একটা ঘোড়ায়। গন্তব্যস্থলে পৌঁছতে আমি তাকে বললাম, তোমাকে হয়তো ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে, মানে এখানে তোমাকে 1 ঘন্টা থাকতে হবে। আমি একটু জঙ্গলে কাজ আছে, আমি কাজটা করে আসি। अकेला मत जाइए बाबूजी, মানে একা একা যেও না, বলল ছোটেলাল। শের উড় হ্যাঁ জঙ্গল মে, অর্থাৎ বাঘ ভাল্লুক থাকতেই পারে। তুমি কি আমার সাথে আসতে চাও? ছোটেলালকে বলল, তুমি কি যাবে আমার সাথে? বলে হ্যাঁ বাবুজি। ঘোড়া দুটোকে একটা গাছের সাথে বেঁধে আমরা দুজন জঙ্গলে ঢুকলাম। আমি কি খুঁজছি জিজ্ঞাসা করতে আমি সোনাপত্তির নাম বললাম। ছোটেলাল বলল, ও নাম সে কোশ্মিন কালেও শোনেনি, মানে জীবনেও কোনোদিন শোনেনি সেই নাম। মিনিট 15 যেতে না যেতে একটা কুলুকুলু শব্দ পেলাম, অর্থাৎ জল পড়ার একটা শব্দ অনুসরণ করে পা চালিয়ে এগিয়ে যেতেই 3 মিনিটের মধ্যেই ঝর্ণাটা দেখতে পেলাম, যে ঝর্ণার কথা বলেছিল টিকরি বাবা। চারিদিকে ঘন পাতাওয়ালা গাছের ছায়ায় অন্ধকার, কেবল একটি জায়গায় পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে পড়ছে থিয়েটারের স্পটলাইটের মতো, অর্থাৎ থিয়েটারে যে আলোগুলা মারে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আলোটা পড়ে, সেরকম স্পটলাইটের মতো একটি আলো পড়ছে। আর সেই স্পটলাইটেই ঝলমল করছে 1 কোমর উঁচু হলদে পাতায় ভরা একটা গাছ, মানে গাছ নয় গাছরাজ, এটা 1 কোমর হবে সাইজ, হলুদ হয়ে গেছে জায়গাটা সম্পূর্ণ। এটাই যে স্বর্ণপর্ণী তাতে কোনো সন্দেহ নেই, মানে আমি কনফার্ম এটাই সেই স্বর্ণপর্ণী গাছ। আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করলাম, যেহেতু অনেক বড় এটি আলোচনা, আমরা 4-5টি পার্ট নিয়ে এটিকে আলোচনা করতে হবে। আজ ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করলাম, আমরা ধীরে ধীরে কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব। আজ তাহলে এটুকুই।